ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন উপনির্বাচনের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে চারটি আসনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে এবং আগামী দিনে তাহলে ঠিক কিভাবে কি চিন্তা ভাবনা রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির এবং তৃণমূল কংগ্রেসই বা তার নিরিখে কি ভাবনা চিন্তা রাখছে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমি একদম প্রথমে এই জয়ের বিষয়ে তৃণমূল কংগ্রেসের কি চিন্তা ভাবনা সেই বিষয়টি জানবো পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। পার্থবাবু, এই মুহূর্তে কল্যাণ চৌবে কি বলছেন আমরা শুনে নেব। কল্যাণ চৌবে বেরিয়ে গেলেন, আমি ফিরে যাব পার্থপ্রতিম রায়ের কাছে। কিভাবে দেখছেন চারটি কেন্দ্রের জয়? এটা আপনাদের অবশ্যই একদিকে থেকে আপনাদের দায়িত্ব বাড়লো, কিন্তু উপনির্বাচনে যেহেতু আপনার কথা সূত্র ধরেই বলি যে যেহেতু শাসক দলের প্রতি একটা ইনক্লাইনেশন থাকে, সেক্ষেত্রে এই জয়ের ক্ষেত্রে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন এই তিনটি কেন্দ্র বিজেপির হাতছাড়া হওয়াকে? দেখুন, পরপর নির্বাচনগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, লোকসভা নির্বাচন বা এই বাই ইলেকশন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, আমরা দেখেছি যে আমাদের যে কিছু দুর্বল জায়গা ছিল সেই জায়গাগুলো খানিকটা আমরা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছি। লাস্ট 2019-এর লোকসভা নির্বাচনে আমরা যেমন উত্তরবঙ্গে একটি সিটও পাইনি, কিন্তু এবার আমরা একটি সিট পেয়েছি। আবার বিধানসভায় আমরা বেশ কয়েকটি সিট উত্তরবঙ্গ থেকে পেতে সমর্থ হয়েছি, বা জঙ্গলমহল সো কল্ড, সেখানেও আমাদের আমি শুনবো এই মুহূর্তে সুপ্তি পান্ডে কি বলছেন আমরা শুনবো। ধীরে ধীরে সাংগঠনিক যে हम बार बार बोला है, इधर ये बोलने का मौका नहीं आएगा, थोड़ा नरम सा जगह देंगे। इधर ब्रांड जैसा साधन पानी खड़ा नहीं है, इधर शैडो नहीं है, ऐसा जगह बार बार इधर आता है। 2 मिनट दाঁড়াও, इंटरव्यू तो हो गया। हाँ दीदी 2 मिनट दीदा ना हो गया ना, একটু বলো। लेकिन 3 साल बाद ना तो पड़े ना खड़ा जाए औरतेর মধ্যে এখানে क्या आपकी फैमिली ছবি করে খাওয়াতে করো না বলছি তো, শুনছে না মা কি করবে। আমার খুব গরম লাগছে, একটু পাশে আসো, এখানে আসো। আস্তে আস্তে আমি আবারও ফিরে যাব পার্থপ্রতিম রায়ের কাছে। বোঝাই যাচ্ছে এই মুহূর্তে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সুপ্তি পান্ডে। পার্থবাবু, যে কথা আপনি বলছিলেন সম্পূর্ণ করুন। হ্যাঁ, আমরা যে জায়গায় আমাদের সাংগঠনিক ঘাটতি ছিল বা কোথাও জনসংযোগের অভাব ছিল, সেই খামতিগুলোকে মিটিয়ে আমরা ধীরে ধীরে সেই জায়গাগুলোর উত্তরণ ঘটাতে সমর্থ হচ্ছি। এটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিক। এবং আমাদের কাছে দুটো চ্যালেঞ্জ, একটি হলো যে জায়গাগুলো আমরা জিতেছি সেগুলোকে একইভাবে ধারাবাহিক উন্নয়ন, জনসংযোগকে বজায় রাখা, আর যে জায়গাগুলোতে আমাদের খামতি রয়েছে সেগুলোকে উত্তরণ করা, আরও বেশি নিবিড় জনসংযোগ করা, মানুষের কি চাহিদা রয়েছে কিংবা মানুষ কি চাইছে তার উপর প্রাধান্য দিয়ে এবং সাংগঠনিক শ্রীবৃদ্ধি ঘটিয়ে সেই জায়গাগুলোর মেরামত করে আবার সেখানে জয়লাভ করা, এটা আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং আমরা আশা করি 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সাংগঠনিক দক্ষতা, এই দুটোর উপর ভিত্তি করে আমরা যে জায়গাগুলো পিছিয়ে রয়েছি সেই জায়গাগুলো আমরা এগিয়ে যেতে সমর্থ হব এবং 26-এ আমরা সবথেকে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বেশ, আসবো প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কাছে। স্নেহায়ন সরকার রয়েছেন, বিজেপি মুখপাত্র। স্নেহায়ন, এই যে রেজাল্ট, এই রেজাল্টকে আপনারা আদতে কতটা গুরুত্ব দিচ্ছেন? না দেখো, গুরুত্ব বা অগুরুত্বের ব্যাপার নেই, বিষয়টা হচ্ছে আমি তো বললাম এটাই তো বাই ইলেকশনের ট্রেন্ড, মানে পশ্চিমবাংলার আমি তো বললাম যেভাবে ভোট হচ্ছে সেটাকে বাদ দিচ্ছি, বাই ইলেকশনের ট্রেন্ড। এবং পার্থবাবু যখন আছে আমার মনে হয় এটা খুব রেলিভেন্ট একটা ইলেকশনের কথা আমি বলি। 2016 সালে কোচবিহার লোকসভায় একটা বাই ইলেকশন হয়েছিল, যেখানে পার্থবাবু নিজে জিতেছিলেন 4 লাখ ভোটে। তার 3 বছর পর যখন লোকসভা ভোট হলো তখন কিন্তু বিজেপি ওখান থেকে জিতে গেল। তো বাই ইলেকশনে এর আগেও বহুবার হয়েছে, আমার মনে হয় 2011-এর আগেও এরকম ঘটনা ঘটেছে, তখন তৃণমূল কংগ্রেসই বলতো যে বাই ইলেকশনে তো শাসক দল যেতে। তো এটা আমার মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে ধরুন সামনের বছর কলকাতা পুরসভার ইলেকশন আছে, 26-এ রয়েছে সবচেয়ে বিধানসভা ইলেকশন। তো এর আগে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে আপনাদের
সভাপতি নিয়ে এখনো পর্যন্ত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। লোকসভা নির্বাচনের পর মাস ধরে কাটতে চললেও এখনো পর্যন্ত আপনাদের সভাপতি কে হবেন তা এখনো ঠিক হয়নি, এবং বিরোধী দলনেতার সঙ্গে সভাপতির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়েছে। আপনাদের দলীয় কর্মীরা লোকসভা নির্বাচনের পর খানিকটা হলেও বিক্ষিপ্ত, বেশ কিছু লোকসভা নির্বাচনের পরে ফলাফলের পরে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে বিভিন্ন জেলায়, সেই চিত্র আমরা দেখেছি। কতটা অবিন্যস্ত হয়ে রয়েছে বিজেপি সাংগঠনিকভাবে, কিভাবে আপনারা আবার এক জায়গায় আনবেন? না দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের দলের যে নিয়ম আছে যে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, তো যেহেতু সুকান্ত মজুমদার উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, তো হয়তো এই জায়গাতে অন্য কোনো কেউ রাজ্য সভাপতির দায়িত্ব নেবে, কিন্তু যতদিন না উনি নিচ্ছেন সুকান্ত মজুমদার নিজেই জানিয়েছেন বা দলের নিয়ম অনুযায়ী সুকান্ত মজুমদারই এখনও আমাদের রাজ্য সভাপতি আছেন। কিন্তু বিষয় হচ্ছে যে তার সাথে ধরে নাও আমাদের আগামী দিনে পথ চলা, দল চলে তার নীতির ওপর, দল চলে তার কর্মসূচির ওপর, সেইগুলো আমাদের চলবে। এবং আমি আবারও বলছি যে এই 3টে ইলেকশন, তুমি যেটা কথাটা বলছিলে কলকাতার পার্সপেক্টিভে, এই 3টে সিট আমি তো আগেও বললাম 2019 থেকে 24 অব্দি যে কটা ইলেকশন হয়েছে ভারতীয় জনতা পার্টিকে এই 3টে সিট তো আশীর্বাদ দিয়েছে, কিন্তু মানিকতলা সিট এবং আপামর কলকাতার যে ভোট, সেখানে তৃণমূলের কি অবস্থা হয়েছিল লোকসভা নির্বাচনে সেটা তৃণমূল কংগ্রেসও ভালো করে জানে। এবং আগামী দিনে কলকাতার সংলগ্ন যে শহর অঞ্চল আছে এবং গ্রামাঞ্চল আছে, সেটা এই যেভাবে তৃণমূল কংগ্রেস চলছে, যেভাবে মব লিঞ্চিং, যেভাবে নারী নির্যাতন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আগামী দিনে অনেক উত্তর পেতে হবে। একটা বাই ইলেকশনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এত উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই। আসবো সুস্মিতা বিশ্বাসের কাছে। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি তৃণমূল কংগ্রেস। এক মিনিট শুধু অঙ্কুরদা একটা বিষয় বলবো। হ্যাঁ, বলুন পার্থবাবু। আমি যেটা বলতে চাই, বাই ইলেকশনকে এত সরলীকরণ করার কিন্তু কোনো জায়গা নেই। আমি এটা বলেছি ঠিকই যে বাই ইলেকশন শাসকের পক্ষেই যায়, এটা একটা ট্রেন্ড, কিন্তু বাই ইলেকশন একটা পরিবর্তনের সূচকও হয় কিছু ক্ষেত্রে। আমরা দেখেছি 2008-9-এর দিকে যদি দেখায়, কেশপুর কিংবা আমাদের উত্তরের রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় পরবর্তীতে তৃণমূল কংগ্রেসকে 2011-য় ক্ষমতা আনবার একটা সূচক হিসাবে কাজ করেছে। তো স্বাভাবিকভাবে এত সরলীকরণ করার জায়গায় উপনির্বাচন নয়, উপনির্বাচনও একটা ইঙ্গিত বাহক যে আগামী দিনের রাজনীতি ধারাবাহিকতা কিভাবে চলছে। এক্ষেত্রে স্পষ্ট তৃণমূল কংগ্রেস আরো বেশি করে 2026-এ ক্ষমতায় আসবে, যেটা বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো তাদের ভোট পার্সেন্টেজ ধীরে ধীরে কমতে শুরু করবে। বেশ, দেখা যাক এটাকে সূচক হিসেবে দেখা যায় না প্রবণতা হিসেবে দেখছে কংগ্রেস। সুস্মিতা বিশ্বাস। 2009-11-এর কথা যখন তুলেই নিয়ে আসলো পার্থদা, তখন আমি একটা কথা বলি, 2006 সালে সিপিআইএম মানে বামফ্রন্ট ক্ষমতা এসেছিল 235টা সিট নিয়ে। তারা কিন্তু ভাবতে পারেনি 2009-এ তারা লোকসভায় অত আসন কমে যাবে এবং 2011-এ তারা ক্ষমতাচ্যুত হবে। তা সুতরাং অতি উৎসাহ ঠিক নয়, সব কিছুই ধৈর্য ধরে ট্যাকেল করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে বাংলায় যে দুর্নীতি এবং যে সন্ত্রাস যা চলছে, আজকে জেসিপি, তাজিমুল, আজকে বুলেট, জয়ন্ত, এরা যা অত্যাচার চালাচ্ছে, আজকে যেই সমস্ত ঘটনা ঘটছে, আজকে গণপ্রহারে মানুষের মৃত্যু, গণপ্রহারে মানুষের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, এগুলো যদি এখনো ভাবছে কংগ্রেসের রাস্তায় আছে, কোথায়? আপনাদের তো তোমরা ইয়ে করো না, দেখাও না, তাই বলে তোমরা দেখাও না তাই বলে কি কংগ্রেস নামছে না রাস্তায়? কংগ্রেস সব সময় রয়েছে, মানুষ দেখতে পেলেই হলো। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে। তা এবার জায়গাটা হচ্ছে যে, এবং তুমি একটু আগে বলছিলে না সব চলে গেল, সব শিফট হয়ে গেল। হ্যাঁ, নেতা তো সবাই চলেই গেছে। আজকে এই সাধন পান্ডে, পরেশ পাল, উত্তর কলকাতায় যত নেতারা আছে এরা সবই তো কংগ্রেসেই ছিল, তারপরে তো তৃণমূলে গেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিল। সেই যখন ভোটটা শিফট করেছে, যখন তুমি বলছো এবার বিষয়টা হচ্ছে, আমি শুধু এই 4টে ইলেকশনের রেজাল্ট দিয়ে একটা না, ওই পার্থদা ওই কথাটা বললো তো 2011 আর 9, আমি তাই জন্য 2006টা বললাম। তা আমি একটা জিনিস আমার কাছে খুব মানে পরিষ্কার না, যদি তোমরা একটু পরিষ্কার করে দাও খুব ভালো হয়, কিংবা পার্থদা যদি একটু পরিষ্কার করে দেয় খুব ভালো হয়। এই যে বাগদায় মমতা বালা ঠাকুর যে এত কথা বলছে, মমতা বালা ঠাকুর তো নিজেই হেরে গেছেন, রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন। এবার তার মেয়ে যে ভোটে দাঁড়িয়েছে, এবার বিষয়টা হচ্ছে যেই আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেই সিএ নিয়ে পুরো ভোটটা, মতুয়া ভোটটা পুরো ট্রান্সফার হয়েছিল বিজেপির দিকে,
যার জন্য শান্তনু প্রশ্ন তো ঠাকুর, বললাম, উনি তো বললেন। হ্যাঁ হ্যাঁ। শান্তনু ঠাকুর জিতেছে বিজেপিতে, এইবার লোকসভাতেও বিজেপি জিতেছে সেখানে। Whereas 2 মাসের আমরা মধ্যে দেখছি মতুয়া ভোটটাও চলে গেল, 2 মাসের CA মধ্যে সিএ লাগু হলো, তারপরে চলে গেল। এটা একটা অদ্ভুত বিষয় না? তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে না যে দেদার ছাপ্পা হয়েছে? এটা কি অস্বীকার করার জায়গা আছে? আমি তো সেই প্রশ্ন আপনারাও রেখেছিলাম তো যে দেখেছো, 2 মাসের মধ্যে দেখিয়েছো। কি করে পরিবর্তন হলো, সেই আচ্ছা, যে তারপরে উনি তো আর ব্যাখ্যা যেটা দিয়েছেন। আমি হচ্ছে, আসবো না আমি CPM এর আরেকটা কথা একটু বলি, একটু কল্যাণ চৌবের কথা বলি, এটা না বললে নয়। কল্যাণ চৌবে যে ঘটনাটা ঘটালো, এই যে কুণাল ঘোষ এবং তার ফোন করে জানানো, বলা যে আপনি মানে অন্তর্ঘাত করুন, তাহলে আমি জিততে পারি, তো ও তো আগেই হার মেনে নিয়েছে। এবং ও তো শুধু হার মেনে নিয়েছে না, এবং ও পুরো এটা গিফট করে দিল তৃণমূলকে সিটটা। কারণ হচ্ছে এটা নিয়ে চর্চা হয়েছে সুস্মিতা দি, আমরা দেখেছি। আমি আসবো অতনুর কাছে, সিপিএম এর মুখপাত্র, যে আগামীর সামনের বছর কলকাতা পুরসভা এবং তারপরে বিধানসভা, এর আগে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে আপনাদের ভোট পার্সেন্টেজ, এবং যেটা নিয়ে আপনাদের একটা আশাহত হয়েছেন তৃণমূল এই সিপিএম এর একটা বড় অংশের কর্মী, সেই জায়গাটা থেকে কিভাবে আপনারা রিকভার করে সামনের দিকে এগোবেন? মানে আপনাদের সামনে ইস্যুজই কি আছে, বা নিজেদের কিভাবে সংগঠিত করবেন, কি পরিকল্পনা? প্রথমে বলি অঙ্কুরদা, কলকাতা পুরসভার নির্বাচন হয়েছিল গতবারে 21-এ, 5 বছরের টার্ম শেষ হচ্ছে 26-এ, হিসেব মতো 25-এই হওয়ার কথা, কারণ 20-র পরে 20 ভোটটা 21-এ গিয়ে হয়েছে। কিন্তু এখন রাজ্য সরকার, কারণ এটা তো রাজ্য নির্বাচন কমিশন ভোট করান, রাজ্য নির্বাচন কমিশন এবং কলকাতা কর্পোরেশনের যা আইন আছে 3 মাস এগিয়ে বা পরে গিয়ে করা যেতে পারে। এবার 3 মাস আগে এলে আবার পুজো পড়ে যাবে, বা কাজে ওই সময় ভোটটা হবে কিনা সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর হচ্ছে কি নির্বাচন। দেখুন, আমরা মনে করি যে কোনো নির্বাচনই হচ্ছে কি, সেটা কোনো নির্বাচনই মানে নির্দিষ্টভাবে এটা বাই ইলেকশন মানে এটাই হয়, এটাই হওয়া হয়েছে, এইভাবে না আমরা দেখায় পক্ষপাতী নই। নির্বাচন তার নির্দিষ্ট, যেমন 24-এর নির্বাচনে হয়েছে, নির্বাচনে আমাদের ফলাফল যাই হয়েছে আশানুরূপ ফলাফল হয়নি, তাই নিয়ে দলের কাটাছেঁড়া হয়েছে, দলের সেই নিয়ে হচ্ছে পর্যালোচনা হয়েছে। আমরা নির্দিষ্টভাবে দলের একদম সাধারণ মানুষদের কাছ থেকেও আমরা জানবার জন্য আমরা করেছি, আবেদন জানিয়েছি তাদের কি বক্তব্য, তারা আমাদেরকে কোনভাবে কোনো জায়গায় আমাদের কি সাধারণ মানুষের মনে হচ্ছে কিনা আমাদের কোথাও খামতি রয়ে গেছে। কিন্তু আমি বলবো একটা জিনিস, দেখুন দুটো জিনিস আমার এই যে আজকে বাই ইলেকশনের যে 4টে সিটের দুটো নির্বাচন হলো, দুটো জিনিস একটা মানে আমার মনে হয় দেখার মতো। এক, আমরা প্রচুর তরুণ প্রার্থী দিয়েছি এবারে লোকসভা নির্বাচনে, দেখেছেন এই বাই ইলেকশনেও আমরা প্রচুর তরুণ কম বয়সী ছেলেমেয়েকে হচ্ছে আমাদের দল থেকে প্রার্থী করা হয়েছে। বাগদাতে যিনি জিতেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে জিতলেও খুব সম্ভবত কনিষ্ঠতম বিধায়ক হতে চলেছেন উনি এই রাজ্যের শপথ গ্রহণের পরে। এটা যেমন একটা দিক। আবার একটা দিক হচ্ছে, আমরা এক্ষুনি দেখলাম মানিকতলা উপনির্বাচনের ফল প্রকাশের পরে শ্রেয়া পাণ্ডে, মানে যিনি ওখানে জিতেছেন তার কন্যা, তিনিও খুব আমার মনে হয় তিনিও রাজনীতিতে নবীন বলেই তাকে আমার মনে হয় এখন অবধি যা দেখে, মানে যা মনে হয় উনিও নবীন রাজনীতিতে, খুব পুরনো রাজনীতিবিদ নন। ভোটে জেতার পর 62,000 ভোটে জেতার পরে একজন জয়ী নেত্রী, মানে তিনি ওখানে নেতৃত্ব দেন খুব স্বাভাবিকভাবে, তৃণমূলে উনি নেত্রী, সব মিডিয়াতেও আমরা দেখি। জয়ী নেত্রী একজন কম বয়সী তৃণমূলের নেত্রীর প্রথম পর্যালোচনা হচ্ছে 1% অমুক জনজাতির ভোট, আর এত পার্সেন্ট অমুকের ভোট, এতটা বাঙালি ভোট, এতটা বিহারি ভোট। একজন রাজনৈতিক নেত্রী যদি প্রথম থেকেই বিভাজনের রাজনীতিতে আসে, তাহলে তো ওনারা নিজেরা একদম বিজেপির বিভাজনের